হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকের ক্লাসে আমরা তৃতীয় পাঠের প্রথম অধ্যায় অর্থাৎ আফ্রিকা কবিতাটি পড়ব। আজকের এই ক্লাস এই কবিতাটি তোমাদের আরো ভালো করে বুঝতে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সাহায্য করবে। আজকে আমরা কবিতাটি একটু অন্যভাবে পাঠ করব। প্রথমেই আমরা কবি সম্পর্কে দু একটি কথা জেনে নেব এবং তারপর আমরা কবিতাটি পাঠ করব ও বিষয়বস্তু আলোচনা করব। দেখো, আফ্রিকা কবিতাটির রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি খুব একটা বেশি কিছু তোমাদের আলোচনা করব না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাহিত্য জগতে এমন একজন লেখক যার কথা আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে এসেছি। তবু দু একটি কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় তিনি 1861 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মহাপ্রয়াণ ঘটে 22শে শ্রাবণ 1941 সালে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি বাংলা সাহিত্যকে তার লেখনীর মাধ্যমে উজ্জ্বলতা দান করে গিয়েছেন। তিনি তার একাধিক সৃষ্টির মাধ্যমে আমাদের বাংলা সাহিত্য জগৎকে উজ্জ্বলতা দিয়ে গেছেন। তার মধ্যে রয়েছে তার সৃষ্ট একাধিক ছোট গল্প, কবিতা, কাব্য সংকলন, উপন্যাস, প্রবন্ধ এবং আরও অনেক কিছু। শুধু বাংলা সাহিত্যই নয়, তার অনুবাদ রূপে ইংলিশ সাহিত্য এবং আরও অন্যান্য ভাষাকেও তিনি সমৃদ্ধ করে গিয়েছেন। তারই একটি কাব্যগ্রন্থ পত্রপুট। এই পত্রপুট কাব্যগ্রন্থেরই একটি কবিতা আফ্রিকা। আফ্রিকা কবিতাটি 1343 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। কবিতাটি প্রথমে পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সঞ্চয়িতারও অন্তর্ভুক্ত করা হয়েছিল কবিতাটিকে। চলো এবার আমরা কবিতাটি সম্পর্কে দু একটি কথা জেনে নিয়ে কবিতাটি পাঠ করব এবং বিষয়বস্তু আলোচনা করব। দেখো, আফ্রিকা, আমরা জানি আফ্রিকা একটি মহাদেশের নাম। এই আফ্রিকা মহাদেশকে নিয়ে কবি তার এই কবিতাটি রচনা করেছেন। কবিতাটির একটি অংশে অর্থাৎ প্রথম দিকে আমরা জানতে পারবো আফ্রিকার জন্ম বৃত্তান্ত। তার পরবর্তী অংশে আমরা দেখতে পাবো জন্মের পরবর্তী পর্যায়ে আফ্রিকার স্বরূপ। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাবো ইউরোপীয় সভ্য জাতিদের আফ্রিকার প্রতি ঔপনিবেশিকতা স্থাপনের যে লোভ তার স্বরূপ, এবং তার পরবর্তী পর্যায়ে সেই লোভ থেকে আফ্রিকাকে মুক্ত করবার জন্য কবির যে আকুতি, যুগান্তরের কবির কাছে কবির যে আকুতি, তাও আমরা এই কবিতার মারফত দেখতে পাবো। তাহলে আমরা কবিতাটিকে যদি কয়েকটি ভাগে ভাগ করে নিই, সেই ভাগগুলোর প্রতিটি অংশে আমরা কি দেখতে পাবো আমি সেটা তোমাদের সঙ্গে ছোট্ট করে আলোচনা করে নিলাম। এবার চলো আমরা কবিতাটি পাঠ করি এবং সেই অনুযায়ী আমরা কবিতাটির বিষয়বস্তু জেনে নিই। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। দেখো, প্রথম তিনটি লাইনে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ আদিম যুগ অর্থাৎ আমাদের শুরুর যে যুগ, শুরুর যুগ বলতে এখানে আফ্রিকার সূত্রপাতের বা জন্মলগ্নের কথা বলা হয়েছে। যে জন্মলগ্নে স্রষ্টা অর্থাৎ যিনি আফ্রিকাকে সৃষ্টি করেছেন তিনি নিজেই তার সৃষ্টি নিয়ে সন্তুষ্ট নন, তাই তিনি একবার নিজেরই গড়া সৃষ্টিকে ভাঙছেন এবং নতুন করে আবার সেই অসন্তোষ থেকে জিনিসটিকে গড়ার চেষ্টা করছেন। পরবর্তী লাইনে দেখো, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে। অর্থাৎ তিনি মাথা নাড়ছেন কারণ তিনি একবার সৃষ্টি করছেন, তার মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, তিনি সন্তুষ্টি পাচ্ছেন না, আবার মাথা নেড়ে নিজেকেই যেন কোথাও না জানিয়ে সেই সৃষ্টিকে ভেঙে আবার নতুন করে গড়ার চেষ্টা করছেন। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এই যে তোমাকে, কবিতায় তোমরা দেখতে পাবে একাধিকবার কবি এই তোমাকে, তুমি এই কথাগুলি ব্যবহার করেছেন। তোমাদের মনে
প্রশ্ন জাগবে, এই তুমি বা তোমাকে বলতে কবি কাকে বুঝিয়েছেন? এই তুমি বা তোমাকে দিয়ে কবি আফ্রিকাকে সম্বোধন করেছেন। আফ্রিকা কবির কাছে এই কবিতা অনুযায়ী একটি নারী স্বরূপ। আফ্রিকাকে এই কবিতায় কবি নারী রূপে তুলে ধরেছেন পাঠকের সামনে। আর সেই নারী রূপে আফ্রিকার জন্ম বৃত্তান্ত বলতে গিয়ে কবি বলেছেন, একদা এশিয়া মহাদেশের সঙ্গে যুক্ত ছিল এই আফ্রিকা। হঠাৎই আমাদের পাত সঞ্চালনের ফলে এশিয়া মহাদেশ থেকে একটি ভূখণ্ড আলাদা হয়ে যায় পূর্ব দিকে, যা আফ্রিকা নামে পরিচিত। কবি এখানে এই যে পাত সঞ্চালন এবং এশিয়া থেকে আলাদা হয়ে যাওয়ার মধ্য দিয়ে আফ্রিকার জন্মকে স্রষ্টার এক সৃষ্টির হিসেবে বর্ণনা করেছেন। পরবর্তী পর্যায়ে দেখো, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ এই আফ্রিকাকে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গিয়ে একটি স্বতন্ত্র মহাদেশ হিসেবে স্রষ্টা যে গড়ে তুললেন, তার চারপাশে বেড়ার মতো ঘিরে দিলেন বনস্পতিকে। বনস্পতি অর্থাৎ বৃহৎ গাছ। তোমরা ভূগোল পড়তে গিয়ে জেনেছো আফ্রিকা মহাদেশ বনস্পতির একটি জঙ্গল, অর্থাৎ সেখানে বড় বড় গাছের এতই ঘন জঙ্গল যে সূর্যালোক মাটি পর্যন্ত পৌঁছতেও পারে না। সেই জন্য কবি কৃপণ আলোর অন্তঃপুরে কথাটি ব্যবহার করেছেন। অর্থাৎ আলোর না পৌঁছনোকে কবি এখানে কৃপণ আলো বলে বর্ণনা করেছেন। আর সেই কৃপণ আলোর অন্তঃপুরে অর্থাৎ অন্দরমহলে যে মহাদেশ, সেই মহাদেশ হলো আফ্রিকা, যাকে চারদিক দিয়ে ঘিরে রয়েছে ঘন জঙ্গল। তাহলে আমি তোমাদের সঙ্গে কবিতাটি পড়ার আগে যেমন বলেছিলাম যে কবিতার শুরুতে কবি এই আফ্রিকার জন্মবৃত্তান্ত আমাদের সামনে তুলে ধরেছেন। তোমরা নিশ্চয়ই আমার পড়ানোটা শুনলে এবং এই কবিতাটি যে পাঠ করলে আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেলে যে এই আফ্রিকার জন্মবৃত্তান্ত কবি কিভাবে বর্ণনা করেছেন। এশিয়া মহাদেশের একটি অবিচ্ছেদ্য অংশকে সৃষ্টিকর্তা তার সৃষ্টির মাধ্যমে বিচ্ছিন্ন করে নিয়ে এসে একটি আলাদা মহাদেশের, একটি স্বতন্ত্র মহাদেশের দাম দিলেন এবং তাকে ঘিরে দিলেন হাজারো লাখো বনস্পতির মাঝে, আর তার ভেতরে একটা কৃপণ আলোর অন্দরমহল। এবার কবিতার পরবর্তী অংশে আমরা দেখতে পাবো আফ্রিকার জন্মবৃত্তান্ত বর্ণনা করার পর আফ্রিকার জন্ম পরবর্তী যে স্বরূপ তা কবি কিভাবে বর্ণনা করেছেন। চলো আমরা আবার কবিতাটি পাঠ করি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দেখো এখানে আবারও একটা শব্দ তোমরা দেখতে পাবে, তুমি। আমি যেমন আগেও তোমাদের বললাম, এই তুমি শব্দটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বোধন করেছেন আফ্রিকাকে। কবি এখানে আফ্রিকার জন্ম পরবর্তী যে স্বরূপ তা বর্ণনা করতে গিয়ে বলেছেন, নিভৃত অবকাশে, অর্থাৎ সূচনা লগ্নে জনমানবহীন যে আফ্রিকা, সে আফ্রিকা একাকিত্বে নিঃসঙ্গতার মাঝে যেন অবসর যাপন করছেন আর সংগ্রহ করে চলেছেন দুর্গমের রহস্য। অর্থাৎ যে দুর্গমতা, অর্থাৎ যেখানে পৌঁছনো কঠিন, সেই কাঠিন্যের যে রহস্য, সেই রহস্যকে ভেদ করার যে চাবিকাঠি, সেই চাবিকাঠিকে তিনি যেন সংগ্রহ করে চলেছেন বারংবার। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। কেন চেতনাতীত? কারণ জনমানবহীন আফ্রিকার তখনও চেতনাবোধ হয়নি। আফ্রিকা সমানে সংগ্রহ করে চলেছে দুর্গমের রহস্য আর
চিনে চলেছে আমাদের জল, স্থল এবং আকাশের যা কিছু দুর্বোধ্য সংকেত, যে সংকেত প্রকৃতি ছাড়া আর কারো বোঝা সম্ভব নয়। আর আফ্রিকার প্রকৃতি তখন সদ্যজাত শিশু স্বরূপ, কারণ তখন চলছিল তার জন্মলগ্ন। বিদ্রূপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ আফ্রিকা সমস্ত দুর্গমতাকে যেন বিদ্রূপ করেছিল, কারণ সেই কাঠিন্যকে সে কাঠিন্যের দ্বারা জয় করতে চেয়েছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন আফ্রিকা যেন সমস্ত শঙ্কাকে বা ভয়কে হার মানাতে চেয়েছিল, জয় করে নিতে চেয়েছিল তার বিভীষিকা স্বরূপের মাধ্যমে। অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা যেমন একটা কথা আছে, ঠিক সেরকমই যেন বিভীষিকাময় রূপের দ্বারা বিভীষিকা স্বরূপ যে ভয়, সেই ভয়কে জয় করার কথাই কবি এখানে বলেছেন। আর সেই জয় করার জন্য সে তাণ্ডবের দুন্দুভিনাদ, অর্থাৎ যেন যুদ্ধের আগের যে বাদ্য, সেই বাদ্যের স্বরূপ ধারণ করেছে। তাহলে আমরা কবিতার এই অংশে দেখে নিলাম জন্ম পরবর্তী আফ্রিকার স্বরূপ। এবার আমরা এই দুটি স্তবক মিলে কি কি পড়লাম একটু ছোট্ট করে আমরা দেখে নিই। প্রথমে আমরা কবিতা অনুযায়ী জেনে নিলাম আফ্রিকার জন্ম বৃত্তান্ত। সেই সঙ্গে আমি তোমাদেরকে আফ্রিকার যে কথাগুলি এখানে উল্লিখিত নেই, অর্থাৎ জন্ম সংক্রান্ত, সেটাও আমি তোমাদের বলেছি। এবং তার পরবর্তী অংশে কবি আফ্রিকার যে স্বরূপ, জনমানবহীন আফ্রিকার প্রকৃতির যে রহস্য উন্মোচনের যে ব্যাপারগুলি রয়েছে, সেগুলিও আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। আমি কবিতাটির আলোচনা আজকে এখানেই শেষ করছি, কারণ কবিতাটি অনেকটাই বড়। তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে আবার কবিতার যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশটি নিয়ে আলোচনা করব। তোমরা কবিতাটি ভালো করে পড়ো এবং সেই সঙ্গে প্রতিটি লাইন থেকে যে অর্থগুলো দেওয়া রয়েছে সেই অর্থগুলোকেও তোমরা ভালো করে দেখো। এই অর্থগুলি দেখে এবং আমার পড়ানোটাকে সঙ্গে রেখে তোমরা যদি কবিতাটি পাঠ করো, তাহলে দেখবে কবিতাটি তোমাদের কাছে অনেক সহজ হয়ে উঠছে। তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো আচার্যর আরও একটি ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।